আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 41 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আয়মান শরীর অল্প দুলিয়ে নাচার ভঙ্গিতে বাড়িতে ঢুকছে। তার এত আনন্দ উচ্ছ্বাসের কারণ আনিকা। আসার সময় সানাউল্লাহকে বলে আনিকাকে সাথে করে নিয়ে এসেছে। শ্বশুরকে জানিয়ে এসেছে আনিকা আজকে তাদের বাড়িতে থাকবে। আয়মানের খুশি দেখে কে আনিকা বাড়িতে থাকবে মানে তার সঙ্গে একই রুমে একই বিছানায় থাকবে। উফ, কি যে শান্তি লাগছে আয়মানের বলে বোঝানো যাবে না। আনিকা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আয়মান গিয়ে তার কাছে ঘেসে বসে পড়লো। আনিকা বিরক্ত হলো। বর্তমানে ড্রয়িং রুমে বাড়ির সকলে অবস্থান করছে। রাশেদ আগুন সবাই রয়েছে, আর এই নির্লজ্জ ছেলে কিনা ওর কাছে ঘেসে বসতে হলো। আনিকা সবার দিকে নজর বুলিয়ে মুখবিবরে একরাশ অস্বস্তি নিয়ে কিছুটা দূরে সরে গেল। আয়মানের ভালো লাগলো না। নির্দ্বিধায় আনিকার কোমর টেনে পুনরায় নিজের কাছে নিয়ে আসলো। আনিকা আলগুসাভাবে হাত সরিয়ে দিল। দাঁত পিষে কটমট করে তাকায় আয়মানের পানে। কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলল, এমন বেহায়ের মতো আচরণ করছেন কেন? দেখছেন না এখানে সবাই আছে? আয়মান দুষ্টু হেসে ফিসফিস করে মিহি কণ্ঠে বলল, সবাই আছে তো কি হয়েছে? ময়ূরী ছাড়া সবাই দম্পতি। আমাদের নতুন বিয়ে হয়েছে, আশা করি সকলে বুঝবে। আনিকা বলল, এতটা নির্লজ্জ মার্কা কথাবার্তা কিভাবে বলতে পারেন বাবা ভাইয়ের সম্মুখে? আয়মান বলল, তারা আমাদের কথা শুনতে পাচ্ছে না, আর শুনলেই বাকি। তাদের বোঝা উচিত আমাদের এখন প্রাইভেসি দরকার। বাবা হিসেবে এবং বড় ভাই হিসেবে তাদের কর্তব্য আমাদের দুজনকে এখন রুমে পাঠানো। আনিকা বলল, দয়া করে আপনার মুখটা বন্ধ করুন। বলল, আচ্ছা করলাম, তবে রাতে কিন্তু তুমি আমার রুমে থাকবে। কোনো চালাকি করে ময়ূরীর রুমে থাকার প্ল্যান করলে তোমার খবর আছে, মনে রেখো। আনিকা পাত্তা দিল না, নিজের মতো করে ভাবলেশীন ভাবে চুপচাপ বসে রইল। রাশেদ গম্ভীর কণ্ঠে আনিকাকে জিজ্ঞেস করলো, আজকে এখানে থাকবে তোমার বাবা জানে? আনিকা মাথা নিচু করে মৃদুস্বরে বলল, জি, আমি তো আসতে চাইনি, আপনার ছেলে বাবাকে রাজি করে আনিয়েছে। মিনা স্নিগ্ধ করে হাসি মুখে বললেন, এসেছো ভালো করেছো, এটা তো তোমারও বাড়ি, অনুষ্ঠানের পর তো এখানেই থাকতে হবে। যাওয়া আসা করে নিজেদের মধ্যে থাকা জড়তা কাটিয়ে নেওয়া ভালো। আনিকা মাথা নেড়ে মুচকি হাসলো। আয়মানের মা কত ভালো মনের একজন মানুষ, ভাগ্য করে এমন একজন শাশুড়ি পেয়েছে। এবারের প্রত্যেকে খুব আন্তরিক মানুষ, সবাইকে আনিকার বেশ পছন্দ। তবে আয়মানের খুঁতখুঁতে অসভ্যতা মার্কা স্বভাবের জন্য কিছুটা বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। আর এদিকে ঘোলাটে নীলিমার বুক চিরে সন্ধ্যা নামছে ধরিত্রীতে। কি সুন্দর মনোমুগ্ধ করে এই ধরনী, সুন্দরতম প্রকৃতি, চমৎকার সৃষ্টির সেরা জীবনগুলো। ছাদের ছোট ছোট লাইটিং এর আলোতে রেলিং ঘেঁষে একপাশে দাঁড়িয়ে আছে আগুন, মোম এবং অন্য পাশে আয়মান ও আনিকা। তারা চারজন একসাথে চেয়ারে বসেছিল। মূলত আয়মান আনিকাকে জবরদস্তি করে টেনে অন্য সাইডে নিয়ে গিয়েছে। আগুন সামনে ছিল সেজন্য আনিকা কোনো সিন ক্রিয়েট করেনি, নয়তো তেতে উঠতো আয়মানের উপর। এভাবে টেনে নিয়ে আসায় লজ্জা পেয়েছে সে। আগুন অবশ্য কিছু মনে করেনি, তার মুখভঙ্গি স্বাভাবিক। ওরা চলে যায়, আগুন মনে মনে খুশি হয়েছে। কোমলমতিকে নিয়ে একা এই সন্ধ্যায় সচ্ছল স্নিগ্ধকর মুহূর্তটা উপভোগ করতে পারবে। সাইডে আসা মাত্র আনিকা ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। ওপাশে নজর বুলিয়ে তাতে দাঁত চেপে বলল, আপনি কি পাগল? আয়মানের ভুবনমোহিনী গোলাপের পাপড়ির মতো কোমলষ্ট ছড়িয়ে হেসে বলল, হ্যাঁ তোমার জন্য। আনিকা বলল, আপনার বড় ভাই ভাবেছিল। আয়মান বলল, তাতে কি? আনিকা বলল, লজ্জা করিনি আমাকে ওভাবে টেনে নিয়ে আসতে? আয়মান বলল, লজ্জা করলে কি নিয়ে আসতে পারতাম নাকি? আনিকা বলল, সেটাও ঠিক। আচমকা আনিকার কোমর পেঁচিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আয়মান। আনিকা হকচকিয়ে যায়, খাড় ঘুরিয়ে এদিক ওদিক নজর বুলালো। কেউ যদি দেখে নেই, না এদিকে কেউ নেই, আর আগুনের এদিকটাই কোনো খেয়াল নেই। সে ওদের দিকে পিঠ ফিরে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আনিকা রাগান্বিত চোখে চাই। আয়মান টপাটপ আনিকার গালে চুমু খায়। আনিকা হতবম্ব হয়ে যায়। তেজি স্বরে ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হলো, পারলো না। আয়মান তার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট দ্বারা ছুঁয়ে দিল। আনিকা দীর্ঘশ্বাস ছেড়ে ভূতা মুখে দাঁড়িয়ে রইল। আয়মান ঝুঁকে আসে, কোমরে রাখা হাতের বন্ধন দৃঢ় করলো। মিটিমিটি হেসে আনিকার কানের পিঠে মুখ গুজে টিটকারি মেরে হিসিয়ে বলে উঠলো, এত ভাব নিচ্ছ কেন ডার্লিং? এঙ্গেজমেন্টের দিন যখন বলেছিলাম আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করবো না, তখন তোমার মুখটা দেখার মতো হয়েছিল। তুমি তো কান্না করে ফেলেছিলে। আমাকে পছন্দ যদি নাই করতে, তাহলে সেদিন তোমার চোখে আমার জন্য বেদনার একরাশ অবিশ্বাস আর অভিমানের জল দেখতে পেতাম না। তুমি ভয় পেয়ে গিয়েছিলে আমি যদি এঙ্গেজমেন্ট না করি। তোমাদের মানসম্মান যাবে, সাথে তোমার মনে আমার জন্য যে বিন্দু বিন্দু ভালোবাসা ভালো লাগার পাহাড় গড়ে উঠেছিল, সেটা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। যাকে ভালোবেসেছি তার চোখের ভাষা যদি বুঝতেই না পারি, তাহলে কিসের ভালোবাসলাম? আনিকা এবার সরাসরি আয়মানের চোখে চোখ রাখলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কিয়ৎকাল। লম্বা শ্বাস টেনে ভারিক্কি গলায় বলল, আমি ভয় পাই আয়মান, ভালোবাসতে নয়, ধোঁকা খেতে। আমার মা নেই, আমার বাবাই সব। আমি জানি না বাবা আমাকে কখন কিভাবে পছন্দ করেছে। বাবা যে আপনার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হবে সেটা কোনো কালেই ভাবিনি। এঙ্গেজমেন্টের দিন ওনার চোখে কিছু প্রাপ্তির খুশি দেখেছিলাম। এদিকে আপনিও জানতে আমার মনে জায়গা করে নিয়েছিলেন। সেজন্য সেদিন আপনার বলা কথায় বড় রকমের হুচুট খেয়েছিলাম। ভাবলাম হয়তো আপনি কপাল ফাটানোর জন্য প্রতিশোধ স্পৃহায় আমার সঙ্গে এমনিতে নাটক করছিলেন, তাই কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আয়মান তর্জনী স্পর্শ করলো আনিকার ঠোঁটে। যত্ন নিয়ে কপালে দৃঢ়ভাবে আদুরে চুমু এঁটে দিল। মাথাটা বক্ষে চেপে ধরে শান্ত গলায় বলল, আমি স্বীকার করছি অনেক মেয়েদের সাথে ফ্ল্যাটিং করেছি, বাট তোমার সঙ্গে নয়। আর নাটক, আমি তোমাকে কিছু করতে চাইলে সরাসরি করতে পারতাম, নাটক করার প্রয়োজন পড়তো না। তোমাকে আমি হৃদয়ের গহীন থেকে অনুভব করেছি। আমার মন তোমাকে ভালোবাসতে চেয়েছে, তাই তোমাকে ভালোবেসেছি। হাতছাড়া হওয়ার আগে ডিরেক্টলি বিয়েও করে নিয়েছি। আনিকা মাথা তুলে চাই, ছলছল চোখে চেয়ে বলল,
আপনাকে ভালোবাসি শব্দটা কখনো বলতে পারবো কিনা জানি না, তবে আমি আপনাকে চাই, আমার জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকে পাশে চাই, থাকবেন তো? আইমান আনিকার ভেজা চোখের পাতায় চুমু খেলো, গলা টিপে হেসে বলল, আরে থাকবো মানে? তুমি থাকতে না চাইলেও তোমাকে জোর করে রেখে দেবো। এই জন্মে আইমান শিকদারের থেকে মুক্তি নেই তোমার ডার্লিং। আইমান ঠোঁট বাঁকিয়ে জবাব দেওয়ার ধরন দেখে আনিকা হেসে উঠল, আলতো চাপড় মারলো আইমানের বাহুতে। আইমান ঠোঁট কামড়ে হাসলো। আর এদিকে প্রকৃতিতে মৃদুমন্দ হাওয়া বইছে, মমকে পেছন থেকে জড়িয়ে ধরে আগুন ঠাই দাঁড়িয়ে আছে। আগুনের বেহায়া হাত মমের পিঠে বিচরণ করছে, মমের খোপা বাঁধা চুলগুলো আগুন খুলে দেয় অবলীলায়। পেটে আরেকটু চাপ দিয়ে ঘন কালো চুলে মুখ ডুবিয়ে দিল। আগুনের শীতল হাতের সংস্পর্শে মমের শরীর কেঁপে ওঠে। আগুন লম্বা শ্বাস টেনে চুলের গান নাসারন্দে টেনে নিয়ে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, কোমলমতি। আগুনের হাতের উপরে হাত রেখে আস্তে করে মম উত্তর দেয়, হুম। আগুন বলল, তোমার মাঝে কি এমন আছে যার জন্য বেশি সময় ধরে আমি তোমার থেকে দূরে থাকতে পারি না? মম লজ্জা মিশ্রিত নিঃশব্দে মৃদু হাসলো। আগুন মাথা নামিয়ে মমের ঘাড়ে অদর চেপে চুমু খেয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি কি তন্ত্রমন্ত্র জানো নাকি? হ্যাঁ, বাচ্চা একটা মেয়ে, কি জাদু করেছো আমায়? হুম। মমের হৃৎপিণ্ডের কুশগুলো ধরফর করতে লাগলো, রন্ধ্রে রন্ধ্রে ছুটে বেড়াচ্ছে সুখকর অনুভূতি। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আগুন গ্রীবা বাঁকিয়ে মমের গলায় মুখ গুজে দিল, গালদেশে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হাসকিশোরে বিড়বিড়িয়ে বলল, আমাকে বশীভূত করার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? মম কথা বলতে পারছে না, কণ্ঠ ফুরে শব্দ বের হচ্ছে না। আগুনের ঠোঁটের বিচরণ মমের সর্বাঙ্গে শিউরে উঠছে, দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। যথাসাধ্য উৎকৃষ্টতার বলে নিজের শক্তি প্রয়োগ করে পেট হতে আগুনকে ছাড়িয়ে পেছন দিকে আগুনকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরলো। বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ হচ্ছে তার, এই বুঝি হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে। আগুন নিজেও তার কোমলমতিকে আগলে নিল, অগুছালো চুলের ভাঁজে পরপর কয়েকবার চুমু খেলো। মমকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে সন্ধ্যায় হিমশীতল কোমল প্রাণ নিস্তব্ধতায় ভরপুর আবহাওয়া উপভোগ করতে লাগলো। আর এদিকে মমকে নিয়ে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে ফিরেছে। আজকে আগুনের কলেজে ছোটখাটো একটা অনুষ্ঠান রয়েছে, দুপুরে খাওয়া দাওয়া হবে, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টিচার্স সহ সকল স্টুডেন্ট এবং তাদের কিছু সংখ্যক গার্ডিয়ান থাকবে এই অনুষ্ঠানে। বলা চলে কলেজ টিচার্স ও স্টুডেন্টদের নিয়ে ছোট্ট করে পিকনিকের আয়োজন চলছে। আগুন ভেবেছিল অনুষ্ঠানে থাকবে না, তবে প্রিন্সিপাল স্যার অনুরোধ করায় আর না করতে পারেনি। এমনকি আগুন যখন প্রিন্সিপালকে বলেছিল সে কলেজে যাবে না, তখন মম আগুনের গলা জড়িয়ে আহ্লাদী আবদার করে বলেছে ও যেতে চাই। আগুন তার কোমলমতির কথা ফেলতে পারেনি, সেজন্য রাজি হয়ে গিয়েছিল। অগত্যা ইচ্ছে না থাকা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হতে চেয়েছে, সাথে করে নিয়ে এসেছে মমকে। কলেজে আসার কথা শুনে মম খুব খুশি হয়েছিল। ঘোরাঘুরি করতে মমের বেশ ভালোই লাগে। দুপুরে তেজি গরম সূর্য মাথার উপর তীর্যকভাবে জেঁকে বসেছে, রোদ্দুরে চূড়াবালি চিকচিক করছে। কলেজ ক্যাম্পাসের ছোট ছোট ঘাসফুলগুলো নেতিয়ে পড়েছে, পুকুরের টলমল পানি সূর্যের কিরণে ঝলমলিয়ে উঠছে। কলেজ মাঠের এক সাইডে মধ্যবিস্তর জায়গা নিয়ে তেরপল টাঙানো হয়েছে, দেখতে অনেকটা তাঁবুর মতো লাগছে। রোদের প্রখরতা থেকে বাঁচতে স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের জন্য বসার জন্য এটি টাঙানো হয়েছে। লাইন ধরে সরল রৈখিকভাবে চেয়ার পাতা রয়েছে ভেতরে। প্রিন্সিপাল স্যারের কক্ষের সম্মুখে বাম দিকে অনেকটা জায়গা নিয়ে উঁচু করে পাকাপোক্ত ইট সিমেন্টের তৈরি ফাঁকা জায়গা রয়েছে, যেখানে মঞ্চ বানানো হয়েছে। এখানে সম্মানিত ব্যক্তিবর্গ ও টিচার্সরা বসবেন। মঞ্চটা জাঁকজমকপূর্ণ করে সাজানো গুছানো হয়েছে। লাইব্রেরিতে আরো অনেক টিচার্সদের মাঝে বসে আছে আগুন আর মম। বরাবর মতন বাকিদের নজর ওই দম্পতির উপর। সোনারগাঁও ঘুরতে গিয়ে এখানকার অনেকের সাথে টুকটাক কথা বলার দরুন মম তাদের সঙ্গে অনেকটা সহজে মিশে গিয়েছে, তাই আজকে তাদের সাথে কথা বলতে তেমন অস্বস্তি অনুভব হচ্ছে না। মন খুলে উচ্ছ্বাস সমেত হাসি মুখে কথাবার্তা বলছে, যদিও তেমন বেশি কিছু বলছে না, তবে অল্প বিস্তর কথা বলে চলেছে তাদের সঙ্গে। আগুনের এক কলিক রসিকতা গলায় জিজ্ঞেস করলো, তা আগুন সাহেব, বিবাহিত দিনকাল কেমন কাটছে আপনার? আগুন মমের দিকে এক পলক তাকালো, অতঃপর মুচকি হেসে বলল, অসম্ভব ভালো। লোকটি বলল, সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। বিনিময়ে আগুন পুনরায় মৃদু হাসি উপহার দিল। কলিক আবারও বলে উঠল, আপনার ভরা কপাল স্যার, এত সুন্দরী ছোট্ট রমণীকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। ভাবি কত চমৎকারভাবে নিজেকে আপনার সঙ্গে মানিয়ে নিয়েছে। সাধারণত অল্প বয়সী মেয়েরা সবকিছু বুঝতে পারলেও এতটা ম্যাচিওর হয় না, কিন্তু আপনার ওয়াইফ কত সহনশীল ম্যাচিওর মানুষ। আপনার দুজনের জুটি খুব ভালো মানিয়েছে। কলিগের কথায় মম কিঞ্চিত লজ্জা পেল, আর চোখে আগুনকে একবার দেখে নিল। তার ভাবভঙ্গি স্বাভাবিক। মম নজর ফিরিয়ে নেই, মাথা নিচু করে চুপচাপ থাকলো। আগুন উত্তরে জানাই, ধন্যবাদ। যেখানে উপরওয়ালা নিজে আমাদের একসঙ্গে থাকা নির্ধারণ করে দিয়েছেন, তখন দুজনকে মানাবে না তা কি করে হয়? কলিগ শব্দ করে হেসে উঠল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, বিয়ে করে আপনার বেশ পরিবর্তন হয়েছে স্যার। আগে তো এত কথা বলতেন না কারোর সাথে। কেউ কিছু জিজ্ঞেস করলে ছোট করে হ্যাঁ হুম উত্তর দিতেন, আর এখন কথায় বান ছুটে গিয়েছে। ভাবি বুঝি আপনাকে দিয়ে বেশি কথা বলাই? আগুন বলল, তা তো বলাই, নিজে সারাক্ষণ বকবক করে সাথে এমন কাজ করে যার দরুন আমাকেও খুব মুখ চালাতে হয়। এক কথার প্রেক্ষিতে মমের ভীষণ রাগ হলো, সকলের সামনে ছোটখাটো একটা অপমান করে দিল। মমের মনটা খারাপ হয়ে গিয়েছে, পোতা মুখে চুপ করে বসে রইল। এই কুমড়ো মার্কা লোকটার সঙ্গে আর কোনো কথাই বলবে না মম। আগুন মুখ কালো করে থাকা মমের দিকে তাকিয়ে পুনরায় মিহিকণ্ঠে চওড়া হাসি ঠুটে টেনে উৎফুল্লতা সমেত বলে উঠল, তবে আমি আমার তোতা পাখির বকবক নিয়ে দিব্যি সুখে আছি। বরং সে যদি চুপসানো মুখে থাকে তখন আমার একটুও ভালো লাগে না। তাকে চঞ্চল প্রাণবন্ত স্বভাবেই মানাই, মৌনতা তাকে একদম মানায় না। সে গুমরা মুখে থাকলে আমার বুকের বাম প্রকোষ্ঠে সূক্ষ্ম একটা ব্যথা
ব্যথা নামক সরল সুচ ফুটে, যেটা আমি সহ্য করতে পারি না। শেষের কথাটা গম্ভীর কণ্ঠে আওড়ালো আগুন। মম আহত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করলো। আগুনের কথাগুলো পজিটিভ ভাবে মেনে নিলেই হতো। গুমরা মুখে থাকায় মানুষটা হয়তো গিল্টি ফিল করছে। মম বুঝতে পেরে মনে মনে নিজেকেই নিজে বকা দিল। আর এদিকে আগুন ওয়াশরুমের দরজার বাইরে অবস্থান করছে। মম ভেতরে আছে, যদিও এদিকটায় এখন কেউ আসবে না, কিন্তু আগুন পূর্বে থেকে সচেতন থাকতে চাই, সেজন্য দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মম বেরিয়ে আসা মাত্র আগুন উদ্বিগ্ন সমেত জানতে চাইলো, এখন ঠিক আছো? হঠাৎ এমন হলো কেন? মম ক্লান্ত মুখে উত্তর দিল, জি ঠিক আছি, আমিও বুঝতে পারছি না কেন এমন হলো। হয়তো গরমের জন্য, তাছাড়া তৈলাক্ত খাবার খাওয়াই এমনটা হতে পারে, কারণ আমি তৈলাক্ত খাবার একদম খেতে পারি না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই গল্পটির যেহেতু আর মাত্র কয়েকটি পার্টই বাকি আছে, তাই নতুন গল্প আসবে। তো আশা করছি আপনাদের কাছে নতুন গল্পটিও ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।